আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা গতকাল আমি শুরু করেছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এইভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যায়, তাহলে চীন ত্যক্ত বিরক্ত হবে এবং চীনের সঙ্গে মার্কিন দ্বন্দ্ব সম্প্রকট হয়ে দাঁড়াবে এবং আরেকটা যুদ্ধ হতে পারে। অবশ্যম্ভাবী না, হতেই পারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। চীন বিভিন্ন কারণে, এই যে সৌদি আরবের উপরে হুতিদের হামলা, তারপরে আমেরিকার অনবরত হামলা ইরানের উপরে, ইরানের আমেরিকার বেস ধ্বংস করে দেয়া, মানে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। চীনের দরকার সৌদি আরবের তেল, কুয়েতের তেল, বাহরাইনের তেল, এবং ওই সমস্ত দেশে চীন তার যত রকম সামগ্রী আছে, কমোডিটি আছে, বিক্রি করতে চায়। চীন তেলও চায়, ব্যবসাও করতে চায়, কিনতেও চায়, তেল কিনতে চায় এবং তাদের সামগ্রী বিক্রি করতে চায়। অনবরত যুদ্ধ চললে সেটা হবে না, এবং সেজন্যই ট্রাম্পের সঙ্গে এখন শি জিনপিং এর দূরত্ব আরো বেড়ে যাবে। এই কথাগুলো বলার আগে প্রতিদিনের মতো আমি যেটা দিয়ে শুরু করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে দুটো কথা। ওসি প্রদীপ সহ সকল সাজাপ্রাপ্ত অপরাধীর সাজা কার্যকর করতে হবে। ওনাকে অনুরোধ করছি, উনি ওসি প্রদীপের ফাঁসির ব্যাপারে উনি পদক্ষেপ গ্রহণ করুন। এই দীর্ঘসূত্রিতা, 1.5 বছর হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, অ্যাপিল করেছে, কি করেছে না করেছে, বিচার ঝুলছে। আমি মনে করি এটা আদালতের অবমাননা। আদালতকে সক্রিয় করেন, 5 থেকে 6 সপ্তাহের মধ্যে সকল বিচার সমাপ্তি করেন। এবং আওয়ামী লীগের যারা এখনো বিনা বিচারে ঝুলে রয়েছেন, তাদের হয় জামিন দিন, নইলে ছেড়ে দিন, শাস্তি দিন, নইলে ছেড়ে দিন। এর মাঝামাঝি কিছু হতে পারে না। আরেকটা গুজব খুব প্রকট হয়ে আসছে, হাসিনা ফিরে আসতে চায় ডিসেম্বর মাসে। হাসিনা যদি ফেরে, তাহলে আমি অনুরোধ করব তারেক রহমান সাহেবকে, আইন অনুযায়ী 10-12 ঘন্টার মধ্যে তার ফাঁসি কার্যকর করুন। হাসিনাকে আবার আদালতে নেওয়া, হাসিনার কোনো বক্তব্য শোনার কোনো অবকাশ নেই। হাসিনার মৃত্যুদণ্ড আদেশ হয়ে যাওয়ার পরে হাসিনা আপিল করেননি 1 মাসের ভেতরে। সুতরাং হাসিনার কেস ক্লোজ এন্ড ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে কি, হাসিনাকে এখন ফাঁসি কাস্টে ঝুলাতে হবে 12 ঘন্টার মধ্যে বা তারও আগে। দীর্ঘসূত্রিতার কোনো অবকাশ নেই। আজকে যে মূল বিষয়টা আমি আলোচনা করব, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার সরকারের ভেতরেই এক ধরনের বিদ্রোহের আমরা আভাস দেখতে পাই। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন, তারা বলছে এভাবে আমেরিকা যুদ্ধ করতে পারে না, তার যুদ্ধের অস্ত্র শস্ত্র কমে আসছে এবং আমেরিকা প্রচন্ড মার খাচ্ছে। আমেরিকান বেস গুলোতে যে ইরান হামলা করেছে, তাতে আমেরিকার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন বলছেন যুদ্ধ চালিয়ে নেওয়াটা একটা নির্বুদ্ধিতার কাজ হবে। এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব, কথা বলবো। আপনারা এখনই তাদের বক্তব্য, ভিডিওগুলো দেখতে পারেন, কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে হামলা। ইভেন সিএনএন পর্যন্ত বলছে, তাসনিম নিউজ বলছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাসনিম নিউজের, হ্যাঁ তুমি বলো। তাসনিম নিউজের এটা, আর এর আগে আমরা সিএনএন এর খবরটা স্যার দেখালাম স্যার। আচ্ছা, দুটো খবর আমরা আজকে, এই দুটো খবর নিয়ে হচ্ছে কি আমাদের আলোচনা। ঠিক আছে, আমরা আগে তাসনিম নিউজ দেখি। তাসনিম নিউজের আইজিআরসির স্পোকসপারসন, আইজিআরসির স্পোকপারসন তারা দাবি করেছে যে আমেরিকা তাদের যে আক্রমণ তারা যে করছে, সে আক্রমণের উপরে যে ক্ষয়ক্ষতি, তারা তাসনিম নিউজ আজকে একটা বড় একটা ওইটার রিপোর্ট করে কি বলে লিস্ট একটা প্রকাশ করছে। হ্যাঁ, অলরেডি আপনাকে আমি ওইটার ইয়েটা দিয়ে পাঠাইছি। ওইখান থেকে যদি আপনি যদি এইটার উপরে যদি আপনি ইয়ে করতেন যে আদৌ এইটার যে আইআরজিসি যেই এই লিস্টটা তারা যে প্রচার করছে, এইটাকে আপনি কতটুকু আপনি যৌক্তিক মনে করেন?
না, আইজিআরসির দাবি আমেরিকার ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে, 11টা বিমান ধ্বংস হয়েছে। এবং আমি সিএনএন নিজে দেখেছি, সিএনএন নিউজ থেকে সত্যায়িত করে, এবং জর্ডানে, কাতারে, কুয়েতে, বাহরাইনে দুটো করে ছবি দেখিয়েছে স্যাটেলাইট দিয়ে। একটা আগে, হামলার আগে, যেখানে যেখানে আমেরিকান ঘাঁটিগুলো ছিল, এবং পরে যুদ্ধের আক্রান্ত হওয়ার পরে, ইরান আক্রমণ করার পরে সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। এখন এই রিপোর্টগুলোর সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাসনিম নিউজ অনেকে বলতে পারে ইরানের নিউজ আউটলেট, তারা এগুলো মিথ্যাচার করছে, কিন্তু শুক্রবার এরিন বার্নেট শো সিএনএনে যে ছবিগুলো দেখানো হয়েছে, যে ভিডিওগুলো দেখিয়েছে, সেগুলো আমেরিকার জন্য ভীষণ রকম একটা বিব্রতকর চিত্র। মানে তাসনিম নিউজের ভিডিও দেখে এবং সিএনএন এর ভিডিও দেখে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ যে অস্ত্র শস্ত্র রয়েছে, কনভেনশনাল ওয়েপন, সেগুলো তো তাদের ধ্বংস হয়ে গেছে এবং প্রায় শেষের দিকে। তারা কতদিন ইন্টারসেপ্টর দিয়ে ইরানিয়ান মিসাইল প্রতিহত করতে পারবে সেটা এখন সন্দেহের ব্যাপার, কেননা ইরানের মিসাইল এখন তার প্রতিহত করতে পারছে না। আমরা গত আলোচনায় বলেছি, ইরান যে এখন নতুন মিসাইল গুলো ব্যবহার করছে সেগুলো ডজ করছে, একবার নিচের দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, ইন্টারসেপ্টর তাদের টার্গেট করতে পারছে না। মার্কিন এবং তার যে যারা বন্ধু রাষ্ট্র আছে, এই কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, তারা এখন ওই মার্কিন সরবরাহকৃত ইন্টারসেপ্টর দিয়ে ইরানের মিসাইল আঘাত করতে পারছে না। এমত অবস্থায় জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিলম্বে এই যুদ্ধক্ষেত্র থেকে সরে আসা উচিত, তা না হলে আমেরিকার পরাজয় অবধারিত। আনলেস, যেটা আমরা চিন্তাও করতে পারি না, আনলেস আমেরিকা এখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানকে ধ্বংস করে না দেয়। আমি গতকালও বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র অতি শক্তিধর একটা দেশ, তার এমন মারণাস্ত্র রয়েছে যেটা দিয়ে তারা ইরান বা যে কোনো দেশকে কয়েক ঘন্টার ভেতরে ধূলিসাৎ করে ফেলতে পারে। সে অপশন নেই, সেটা হলে তৃতীয় মহাযুদ্ধের সূচনা হবে। সেই জন্য জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনভেনশনাল অস্ত্র, যেগুলো অপারমাণবিক, সেগুলো প্রায় শেষ হয়ে আসছে এবং তাদের ভান্ডারে আর নতুন অস্ত্র নেই। এমত অবস্থায় যুদ্ধ চললে ইরান আরো ধ্বংসযজ্ঞ চালাবে এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি অবমাননা হবে। তারা ব্যাংক্রাফট হয়ে যাবে, দেউলিয়া বলবে লোকে, এবং সেই সাথে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এদেরও আর মুখ রাখার জো থাকবে না। অলরেডি ইরানের নির্দেশে হুথি গেরিলারা, তারা আরামকো তেল কোম্পানির ডিপোতে হামলা করছে, সৌদি আরবের জাহাজ তারা টার্গেট করছে। এটা একটা মানে ইরান সরাসরি এখানে আর করতেছে না স্যার। ইরান সরাসরি না করলেও হুথিরা, আমরা জানি ইরানের মিত্র, ইরানের নির্দেশ ছাড়া হুথি সৌদি আরবের উপর হামলা করতে পারবে না, পারতো না। এবং সৌদি আরবের সঙ্গে পাকিস্তান চুক্তিবদ্ধ, মিউচুয়াল ডিফেন্স। পাকিস্তানও সৌদি আরবের পক্ষে কিছু করতে পারছে না, যে জন্য পাকিস্তান, ইরান এবং পাকিস্তান এবং চীন আলোচনা করছে কিভাবে পুরো অবস্থাটাকে সামলানো যায়। এখন চারদিক এখন আমার একটা প্রশ্ন স্যার, আর একটা। হ্যাঁ, বলো। মানে এটার পরে আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমেরিকা কি শুধু এই অস্ত্র মজুদের, আপনি যে কথাটা বললেন যে আমেরিকা কি খালি এই অস্ত্র মজুদের সংকটের জন্য তারা কি মানে যুদ্ধটাকে থামিয়ে দিচ্ছে, না কূটনৈতিক কোনো চাপ এখানে কাজ করতেছে? কূটনৈতিক চাপ হচ্ছে, চীন বলছে যুদ্ধ বন্ধ করে দাও, অনির্দিষ্ট কালের জন্য যুদ্ধ চলতে পারে না, যেটা চীনের ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। চীন তো সৌদি আরব থেকে তেল আমদানি করে, সেখানে হুতিরা যদি সৌদি জাহাজ ধ্বংস করে দেয় তাহলে চীনের বিরাট ক্ষতি। ওমান, তারা কাতার থেকে, কুয়েত থেকে তেল আনে, ইরাক থেকে তেল আনে, ইউএই থেকে তেল আনে, এক ফোঁটা তেলও তাদের হরমুজ প্রণালী দিয়ে বাইরে বেরোচ্ছে না। শুধু ইরান চায় একটা অবস্থার
উন্নতি এবং যুদ্ধ বন্ধ করে দেয়। নইলে অনির্দিষ্টকালের জন্য এইভাবে একটা মানে অনির্দিষ্টকালের জন্য একটা এই ধরনের ব্যবস্থা চললে মানে চীনের জন্য বিরাট ক্ষতি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ধরেছে তারা ইরান শেষ করে দেবে, ইরানকে শেষ ধ্বংস করতে হলে তাদের পারমাণবিক অস্ত্র লাগবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদিন বলছেন আমরা ওদের সঙ্গে নিগোসিয়েট করব, ইরান খুব উদ্গ্রীব, আমাদের সঙ্গে আলোচনা করতে চায়। পরের দিনই বলছেন আমরা ইরানের যত রকম ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের ব্রিজ, রাস্তাঘাট, তেলের ডিপো, পানির শোধনাগার সব ধ্বংস করে দেব, ইরানকে বম করে আমরা একেবারে প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যাব, যেটাকে বলা হয় বম টু দ্য স্টোন এজ, প্রস্তর যুগে নিয়ে যাব। কিন্তু মার্কিন মানে গত টার্মের যুদ্ধের আগে এমইউর আগে যে ইয়েটা সে উচ্চারণ করছিল, না না পরেও বলছে, এখনো তো এমইউর আগে, হ্যাঁ এমওইউ হয়েছে জুন মাসে, 60 দিন পর্যন্ত সময় আছে। এর ভেতরেও 2-3 দিন আগেও ট্রাম্প একই কথা বলেছে যে ইরান তো আমাদের সঙ্গে আলোচনা করতে চায়, আলোচনা হবে, তারপরে আবার বলে আমরা ইরান কথা শুনছি না, ইরানকে আমরা শাস্তা করব। এই জন্য জেডি ভ্যান্স এবং জেনারেল কাইন এরা খুব, তাহলে কি স্যার এইবারের যে ঘটনাটা, মানে এইবারে যে এই যে ইয়েটা যেটা করতেছে এরা, এইটার পরেও কি তারা কি আবার কি আরেকটা যুদ্ধের সম্ভাবনা আছে? ধরেন এইবারে থেমে গেল ইরান, এর পরে কি আবার কি আমেরিকাকে যুদ্ধবিরতির পরে কি আবার যুদ্ধ শুরু করার কোনো ইয়ে আছে কি? আমেরিকার সেই ক্যাপাবিলিটি নাই। আমেরিকার আছে বড় হাতুড়ি, বড় হাতুড়ি দিয়ে সব কাজ হয় না, ছোট ছোট হাতুড়িও দরকার। যেমন বলে যে ওই যে কামার, যে লোহা দিয়ে তরবারি তৈরি করে, লোহার জিনিসপত্র তৈরি করে, আর সোনারু যে সোনার গহনা তৈরি করে, সোনারুও হাতুড়ি ব্যবহার করে, ছোট ছোট হাতুড়ি দিয়ে টুকটুক করে সে গহনা বানায়। আর কামার বড় লোহার উপরে বড় হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে ভেঙে লাল লোহার শেপ দেয়। এখন আমেরিকার কাছে কামারের আছে, হ্যামার আছে, কিন্তু সোনারুর এটা নাই, ছোট 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 হ্যামার গুলো নাই, হাতুড়ি নাই। ছোট হাতুড়ির দরকার, যেটা ইরান ব্যবহার করছে তার প্রত্যুত্তরে আমেরিকার যে ইন্টারসেপ্টার ছিল ইরানের মিসাইল এবং ড্রোন প্রতিহত করা, সোজা কথায় সেই অস্ত্র এখন টান পড়েছে শুধু আমেরিকার না, তার মিত্রদেরও। এটাই জেডি ভ্যান্সের উদ্বেগের কারণ, যে আমরা কি তাহলে বড় হ্যামার নিয়ে নামবো, কামারের হ্যামার দিয়ে আমরা ইরানের মাথায় আঘাত করব, মানে অ্যাটম বোমা ফেলবো, এবং সেই যুদ্ধের মোড় পুরো পৃথিবীকে, মানে সেই যুদ্ধ ভীষণভাবে প্রভাবিত করবে, ধ্বংসযজ্ঞ ডেকে আনবে, এবং সেখানে চীন এবং রাশিয়া কি বসে বসে এই খেলাটা দেখবে, নাকি আমরা একটা মহাযুদ্ধের দিকে চলে যাব? এটা প্রতিহত করার জন্য জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন ডোনাল্ড ট্রাম্পের পলিসির বিরোধিতা করছেন। এখন জিনিসটা প্রকাশ্যে চলে এসছে। এখন স্যার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহব্বি সম্ভবত ওনার মোহব্বি, উনি 8 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত তাদের বাহিনীর মানে তাদের আর কি দাবি, আইআরজিসির দাবি, তাসনিম নিউজে যেটা আসছে, যে তাদের দাবি হচ্ছে গিয়ে আমেরিকার বাহিনীর 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তারা ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে F-15 ফাইটার জেট, একটি F-15 ফাইটার জেট, একটি P-8 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, একটি C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং 8টি এরিয়াল রিফুয়েলিং জ্বালানি সরবরাহ বিমান, যেটা এইটা তারা একটা ইয়ে দিচ্ছে, সামারি দিচ্ছে। এখন এইটা যে এই যে ক্ষয়ক্ষতিটা যেটা এই যে ইয়ে যেটা করলো আইআরজিসি যেটা ইয়ে করতেছে, আপনি এটাকে আপনি মানে এর আগেও আমি আপনি এই প্রশ্নটা করছি, আপনি তো বললেন যে সিএনএন থেকে এটাকে ইয়ে করা হয়েছে, এটাকে আপনি কতটুকু আপনি যৌক্তিক মনে করেন? আমি একেবারে 100% নিশ্চিত, কারণ এটা সিএনএন এর এরিন বার্নেট শোতে শুক্রবার রাত্রে যেটা প্রচার করা হলো সেটা আমি দেখেছি। সেখানে তারা স্যাটেলাইটের ছবি দিয়েছে। একটা হচ্ছে ইরানের আক্রমণের আগে জর্ডান, কুয়েত, বাহরাইন, এই 3টা দেশকে তারা দেখিয়েছে যেখানে যেখানে আমেরিকার বিরাট বিরাট ঘাঁটি ছিল। পরের ভিডিওতে দেখা যাচ্ছে, পরের
স্যাটেলাইটের ছবিতে দেখাচ্ছে ওগুলো ফ্ল্যাট হয়ে গেছে। মানে জর্ডানের এবং কুয়েতের এবং বাহরাইনের আমেরিকার যে বেস গুলো ছিল এমনকি সৌদি আরবেও, সেগুলো এখন সমান হয়ে গেছে, সেখানে কিছু নেই। তো এখানে তাসনিম নিউজটাকে অবিশ্বাস করার তো কোনো কারণ দেখছি না। সিএনএনও একই কথা বলছে, জেডি ভ্যান্স এবং কেইন খোলাখলি ভাবে না বললেও এটা তো বলেছে যে আর্সেনাল, আমাদের যুদ্ধ অস্ত্রের মধ্যে এখন টানাটানি চলছে, আমাদের অস্ত্র নেই। প্রকাশ্যে তো এত কথা বলতে পারে না, তবে ইঙ্গিতটা হচ্ছে আমাদের যুদ্ধ করার ক্ষমতা কিন্তু প্রায় শেষ। আমরা ছোট হাতুড়ি দিয়ে যুদ্ধ করতে পারবো না, আমাদের এখন কামারের বিরাট হাতুড়ি নিয়ে আসতে হবে, জ্যাক হ্যামার, যেটাতে একটা বাড়ি মারলেই সবকিছু ভেঙে যাবে। সবকিছু ভেঙে দেওয়ার যে অস্ত্র, ওইটা ছাড়া সবকিছু ভেঙে না দিয়ে ইরানকে পরাজিত করার যে অস্ত্র, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নেই, তার মিত্রদেরও নেই। এটাই হচ্ছে পরিস্থিতি। শেষ প্রশ্নটা স্যার, ট্রাম্প এখন কিউবাতে গণতন্ত্রে আনার জন্য হামলা করবে বলছে, এইটা আপনি কিভাবে দেখেন? এইটা হচ্ছে ট্রাম্পের এক ধরনের আস্ফালন, পাগলামি, এবং সত্যি সত্যি হতেও পারে। যেভাবে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেল, মানে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। একটা পৃথিবীর সর্ববৃহৎ সর্বপ্রথম ডেমোক্রেসি, গণতন্ত্র বলে যে দেশ নিজেদের পরিচয় দেয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো ছোট্ট দেশ, তেল উৎপাদনকারী দেশ, যাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মারামারি হয়নি, ঝগড়া হয়নি। ভেনেজুয়েলা এত ছোট যে সে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো মানে হুমকি দেবার সাহস তো দূরের কথা, স্বপ্নেও এটা চিন্তা করতে পারে না। সেই দেশ দখল করে সেখানকার তেল নিয়ে আবার ট্রাম্প নির্লজ্জের মতো বলছে আমরা ওদের তেলের খনিগুলো দখল করে ফেলেছি, যেটা আমি আলোচনা করেছিলাম আগে, যে এটা সে মধ্যযুগের মতো বা অষ্টাদশ শতাব্দীর যে কলোনিয়াল এম্পায়ার, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের আগে ব্রিটেন, ফ্রান্স যুদ্ধ করত এবং যে ভাষা ব্যবহার করত, সে একই ভাষা ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্প। এখন আমেরিকার অধিকাংশ লোক রাজনীতিকভাবে ভীষণ অসচেতন। তারা কোথায় ক্যানাডা, এটা জোক আছে, তারা কোন দিকে ক্যানাডা সেটাও জানে না, কোথায় ওমান আর কোথায় গালফ অফ হরমুজ আর কোথায় এই যে রেড সির এই যে বাবল মান্দাব বললে এভারেজ আমেরিকান হা করে তাকিয়ে থাকবে, তাদের কোনো ধারণা নেই। এবং আপনি নিউজ রিডারদের দেখবেন তারা ইরান উচ্চারণ করতে পারে না, ইরানকে বলে আইরান, ইরাককে বলে আইরাক। সুতরাং তাদের অ্যাভারেজ আমেরিকান, আমি ওদের পড়িয়েছি 11 বছর, অ্যাভারেজ আমেরিকান, এমনকি শিক্ষিত আমেরিকানরাও বিশ্ব রাজনীতি, বিশ্বের কোথায় কোন দেশ আছে সে সম্বন্ধে তাদের ধারণা নাই বললেই চলে। ডোনাল্ড ট্রাম্প যদি কিউবা আক্রমণ করে, একটা গরিব দেশ, আমি কিউবাতে গিয়েছি, লোকজনের অবস্থা খুবই মানে দরিদ্র, পুরনো বিল্ডিং গুলা সব জর্জরিত, কোনটা ভেঙে পড়ার মতো অবস্থা। তারা 1950 দশকের আমেরিকান গাড়িগুলোতে নতুন ইঞ্জিন লাগিয়ে তারা চালাচ্ছে, রাস্তায় কোনো নতুন গাড়ি নেই, লোকজনের হাতে পয়সা নেই। একজন প্রফেসরের বেতন কিউবাতে মার্কিন ডলারে $50 থেকে $60 মাসে। চিন্তা করতে পারেন কি ধরনের দারিদ্র। ডোনাল্ড ট্রাম্প যদি সেই কিউবা আক্রমণ করে, 1 কোটির ছোট্ট একটা দেশ, তারা ভেনেজুয়েলার মতো বা পানামার মতো, যেটা জর্জ বুশ সিনিয়র দখল করে নিয়েছিল নরিয়াগাকে সরিয়ে দিয়ে, তখন মার্কিন এই অজ্ঞ মূর্খগুলো খুব খুশি হবে, এই তো ডোনাল্ড ট্রাম্প ইজ মেকিং আমেরিকা গ্রেট, আমরা কিউবা দখল করে ফেলেছি। কিউবা দখল করা মানে একটা দেশকে ধ্বংস করে দেয়া, দরিদ্র তৃতীয় বিশ্বের দেশ, তার প্রতি 1959 সাল থেকে স্যাংশন চলছে। ইরানের উপরে 1979 থেকে, আর
কিউবার উপরে 1959 থেকে স্যাংশন। এই স্যাংশন জর্জরিত একটা দেশকে দখল করে ডোনাল্ড ট্রাম্প বলতে পারে উই হ্যাভ মেড আমেরিকা গ্রেট এগেইন। এটা আমেরিকা গ্রেট এগেইন করার জন্য মিড টার্ম ইলেকশন যেটা অক্টোবরে হবে তার আগেই করবে ডোনাল্ড ট্রাম্প। এই জুলাই আগস্ট মাসে এসে হয়তো জেনারেল জেডি ভ্যান্সের চাপে হয়তো তারা আমেরিকা ইরান থেকে সরে আসবে, বলবে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি, রেজিম চেঞ্জ করেছি। কিন্তু কিউবা নাকের ডগায় মাত্র 100 মাইল দূরে ফ্লোরিডা থেকে, তাকে আমরা ওখানে ডিক্টেটরশিপ, মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই, এটাকে আমরা সহ্য করতে পারি না, তারা টেররিস্টদের সঙ্গে যুক্ত, এই কথা বলে তারা মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী কিউবার উপর আক্রমণ করতে পারে এবং কিউবা 2-1 দিনের ভেতরেই সারেন্ডার করতে বাধ্য হবে। সেটা দিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প চাইছে তার মিড টার্ম নির্বাচনে একটু সুযোগ সুবিধা হোক। কিন্তু মিড টার্ম নির্বাচনের জন্য ট্রাম্প খুব উদ্বিগ্ন না, কিন্তু তার তো এটা শেষ টার্ম। সে আরো 2.5 বছর শাসন করবে, 2.5 বছর সে এইভাবে লুটপাট করবে এবং গুন্ডামি করে মেক আমেরিকা গ্রেট এগেইন বলে এক ধরনের আত্মতুষ্টি ভোগ করবে। এটা হতেই পারে সে কিউবা আক্রমণ করতে পারে এবং তখন ইরান থেকে আমাদের আলোচনার বিষয় হয়ে যাবে কিউবাতে ট্রাম্প গেল, এটার কি ক্ষয়ক্ষতি হলো, এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব এবং এক ধরনের আমরা সবাই হাঁ করে তাকিয়ে থাকবো, কিছু করতে পারবো না। গাজাতে যেভাবে ইসরায়েল যে কাজটা করলো, ডোনাল্ড ট্রাম্প একই কাজ করতে চাচ্ছে কিউবাতে। খুবই দুঃখের ব্যাপার, পরিতাপের বিষয়। তো এ নিয়ে আর মানে ইরানের যুদ্ধের আজকের মতো স্যার এখানেই তাহলে আমরা শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, মানে ইরানের ব্যাপারটা এখনো অনিশ্চিত। তো যেটা আমি মনে করি জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কেইন যেখানে বলছেন যে আমাদের যুদ্ধাস্ত্র শেষ হয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটা শুনবেন, কিন্তু শুনেই 2 দিন পরে আবার কিউবাতে যে হামলা করবে না সেটা আমরা বলতে পারি না। ইরানের পরে কিউবার টার্ন আসবে। ইরানে আমেরিকা পরাজিত হয়েছে, কিউবাতে বিজয় অর্জন করবে, সেটাই তখন আমেরিকার জন্য বা ডোনাল্ড ট্রাম্পের জন্য বিরাট একটা গর্বের বিষয় হবে। তো মোদ্দা কথা হচ্ছে আমরা একটা জঙ্গলের দিকে চলে যাচ্ছি। জঙ্গলের আইন এখন ট্রাম্প আমেরিকা প্রতিষ্ঠিত করছে, আমেরিকা এবং ইসরায়েল, এবং সেটার দিকে পৃথিবী এগোচ্ছে। আমরা নিরুপায় অসহায়ের মতো শুধু দেখে যাব, কথা বলবো, কিছু করতে পারবো বলে মনে হয় না, মানে ইন দ্য নিয়ার ফিউচার। দূর ভবিষ্যতে কি হয় আমরা এখনো জানি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম।